বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশঙ্কায় বিজিবির টহল জোরদার। জাতিসংঘের আবদারে সীমান্ত খুলে দেয়া হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে বলছেন বিশেষজ্ঞরা। ময়মনসিংহ মেডিকেলের পুরাতন ভবনে ফাটল, আতঙ্কে অন্য ভবনের বারান্দায় আশ্রয় নিয়েছেন রোগীরা। যে কোনো সময় ভবন ধস হতে পারে, আশঙ্কা গণপূর্ত বিভাগে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। চট্টগ্রাম বিভাগের 11 জেলার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্স। শামীম ওসমান দলের প্রতি অনুগত হলে প্রার্থীর পক্ষে কাজ করবেন, মন্তব্য নারায়ণগঞ্জের মেয়র প্রার্থী আইভীর। ব্যক্তিগতভাবে নির্বাচনে আগ্রহ নেই বলছেন বিএনপি নেতা তৈমুর। এবং আবারও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত সরকারের ব্যর্থতা, দাবি বিশ্লেষকদের। নিজস্ব ব্যবস্থাপনায় প্ল্যান্ট করার তাগিদ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। মিয়ানমারে চলমান সহিংসতার ঘটনায় রোহিঙ্গারা আবারও যে কোনো সময় বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিজিবি জানায়, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মিয়ানমারের মংডুর উত্তরে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় চলছে সহিংসতা। তাই বাংলাদেশের সীমান্তের দমদমিয়া থেকে হোয়াইকং পর্যন্ত নাফ নদী পার হয়ে সহজে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করা হচ্ছে। গত বুধ ও বৃহস্পতিবার ওইসব সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের শতাধিক নাগরিককে বাধা দেওয়া হয়েছে। তবে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি অমানবিক হলেও এদেশে তাদের আশ্রয় দিতে নারাজ স্থানীয় বাসিন্দারা। আমাদের এখানেই রোহিঙ্গা নিয়ে এমনি সমস্যায় আছি, তারপরেও আমরা চাই না এরা এখানে আসুক। আমরা চাই সেখানে মিয়ানমার থেকে এদের প্রবলেমটা সলভ হোক। তাদের বিষয়ে তারাই সমাধান করবে, সেটা আমাদের কোনো বিষয় না, এখানে আসতে দেওয়া হবে না। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আর স্থল ও জলসীমায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানালেন বিজিবি অধিনায়ক। আমাদের নিজস্ব জনবল বৃদ্ধি করেছি। আমাদের 3 প্লাটুন জনবল এসেছে, তাদেরকেও আমরা এখানে পুট করেছি এবং আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। এবং আমরা যেটা বলেছি যে টহলের রোবাস্টনেস আনা হয়েছে, অ্যালার্টনেসটা বৃদ্ধি করা হয়েছে। এদিকে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা জানালেন, মিয়ানমারের ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পে কিন্তু একটা কমিটি করা আছে, কমিটির সদস্যরা অনেক সজাগ আছে। আশা করি এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আর আনরেজিস্টার্ড যে ক্যাম্পটি আছে, সেই ক্যাম্পে তো আসলে ওই ধরনের কোনো অবকাঠামো নাই। এটা আইএমের মাধ্যমে, আইএমের সাহায্য সহযোগিতা এটা চলছে। আর আমাদের গভর্নমেন্টের পর্যায়ে আমরা তদারকি করছি। বিজিবির দেয়া তথ্য মতে চলতি মাসের 1 নভেম্বর থেকে 16 নভেম্বর পর্যন্ত টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে 149 জন রোহিঙ্গাকে বাধা দেওয়া হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খোলা রাখার আবদার জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। জেনেভায় সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির মুখপাত্র। পুরনো সমস্যা সমাধানে কোনো দিক নির্দেশনা ছাড়াই পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য বাংলাদেশের সীমান্ত খোলা রাখার আহ্বান জানায় সংস্থাটি। জাতিসংঘ জানায়, রাখাইনে সহিংসতায় গেল অক্টোবর থেকে এ পর্যন্ত 30,000-এর বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন 130 জনেরও বেশি। অন্যদিকে ইউএনএইচসিআর এর সীমান্ত খোলা রাখার আহ্বানে উদ্বেগ জানিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এতে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শুধু বাংলাদেশ নয়, সংকট নিরসনে মিয়ানমারের অন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও সমন্বয় করতে জাতিসংঘের উদ্যোগ নেওয়া উচিত। মিয়ানমারে সহিংসতার ঘটনায় পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে আশ্রয়ের ব্যবস্থা করার ইউএনএইচসিআর এর আবদারের পর উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থানের অতীত অভিজ্ঞতা দেশের নিরাপত্তার জন্য হুমকি, আর এ কারণে সীমান্ত শান্তিসহ আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা হতে পারে বিপন্ন। জায়গা দিলে তাদের যে ট্র্যাক রেকর্ড আছে, এখানে অনেক ধরনের অপশক্তি এদের মধ্যে কাজ করে। তো সেই অপশক্তিগুলো এই স্টেটলেস পিপলকে ব্যবহার করে বাংলাদেশের আইন শৃঙ্খলার
উপরে একটি হুমকি সৃষ্টি করবে, এতে কোনো সন্দেহ নেই। যখন এ ধরনের শরণার্থীদের সমস্যাগুলো হয় তখন ইউএনএইচসিআর বাংলাদেশের উপরে যেটা বলছে সেখানে মায়ানমারের উপরেও সেই চাপটা তারা দিতে পারে বা মায়ানমারের উপরেও জাতিসংঘ একটা চাপ প্রয়োগ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন শুধু বাংলাদেশ নয়, মিয়ানমারের প্রতিবেশী অন্য দেশগুলোর সঙ্গেও সমন্বয় জরুরি। পাশাপাশি বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়ার দিকে দৃষ্টি না দিয়ে আন্তর্জাতিক মহলের সোচ্চার হওয়া উচিত মিয়ানমারকে মানুষ হত্যা বন্ধে বাধ্য করতে। আন্তর্জাতিক মহলরা যতটা সরব হওয়া কথা সেটি না করে তারা বাংলাদেশের সীমান্ত খোলার পেছনে গুরুত্ব দিচ্ছেন, এটি আমার মনে হয় সমাধানের দিকে যাবে না। মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে যাতে তারা নিরীহ মানুষের উপরে বা নিরীহ মানুষ হত্যা না করে। বাংলাদেশ কিন্তু এটা নিয়ে যথেষ্ট করেছে, এমন না যে বাংলাদেশ ওদেরকে ফিরিয়ে দিয়েছে। এর আগে আমরা রোহিঙ্গা রিফিউজিদেরকে আমাদের সামর্থ্যের বাইরে গিয়েও আমরা দিয়েছি। এই জন্য আমি এই কারণেই বলছি যে ইউএনএইচসিআর এর সেই দায়িত্বটা নিতে হবে, যেহেতু একটা নিরাপত্তার ব্যাপার থেকে যায়। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। হতেই পারে এই সময়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন ভবনে ফাটল দেখা দেয়ায় আতঙ্কে শয্যা ছেড়েছেন রোগীরা। আশ্রয় নিয়েছেন অন্যান্য ভবনের সামনের বারান্দা ও করিডোরে। স্থবির হয়ে পড়েছে তাদের চিকিৎসা ব্যবস্থাও। এ অবস্থায় রোববার সকাল 10টায় বৈঠক ডেকেছে কর্তৃপক্ষ। এদিকে গণপূর্ত বিভাগ বলছে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে ভবনটি, যে কোনো সময়ে ভবন ধসের আশঙ্কা তাদের। রোগীদের স্বজনরা জানান, শুক্রবার রাতে হঠাৎই ভবনটির বিভিন্ন তলার দেয়াল থেকে পলেস্তারা খসে পড়তে থাকে। এর পরপরই দেয়ালগুলোতে ছোট বড় ফাটলও দেখতে পান তারা। পরে সার্জারি, গাইনি, মেডিসিন সহ বিভিন্ন বিভাগের ওয়ার্ড থেকে আতঙ্কিত রোগী ও তার স্বজনেরা বেরিয়ে আসেন। এ সময় অন্যান্য ভবনের সামনের বারান্দা ও করিডোরে আশ্রয় নেন তারা। কলটা চোটা পাইটা অনেক করতেছে, করলে পরে রুগী আপনার অনেকে আতঙ্ক হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে আপনার সবাই বাইরে চলে আসছে। 4তলা ছিলাম, 4তলা বিল্ডিং হাইটে গেছে, এই বয়াতে বাইরে আইছি। আতঙ্ক সৃষ্টি হওয়ার পর আমরা যখন আসলাম, কিন্তু তারপর থেকে এখন পর্যন্তই আমাদের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। মশা মাছি ঠান্ডার মধ্যে কষ্ট করতেছে বারান্দায় বসা। সন্ধ্যায় গণপূর্ত বিভাগের কর্মকর্তা ভবনটি পরিদর্শন করে বলেন, অর্থ বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করা হবে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, রোববার হাসপাতাল প্রশাসনের জরুরি বৈঠকের পর রোগীদের স্থানান্তর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ভবন খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে কলাপস করতে পারে। আর যদি আল্লাহ না করে যদি কোনো ভূমিকম্প হয় তাহলে একবার কলাপস করবে এবং আশেপাশের লোকজন থাকবে, জীবনহানি ঘটবে। এই ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হলো এবং সিলগালা করে দেয়। সরকারের কাছে ইতিমধ্যেই প্রাক্কলন পেশ করা হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে কেবলমাত্র কাজটা বাস্তবায়ন সম্ভব। রোববার সকাল 10:30টায় আমাদের একটা মিটিং আছে সব বিভাগীয় প্রধানদের নিয়ে। আমরা ওনাদের সঙ্গে আলোচনা করে রোগীদেরকে নতুন বিল্ডিংয়ে শিফট করব। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয় 1962 সালে। 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে এর আগেও একটি ভবনে ফাটল দেখা দেয়ায় সংস্কার করা হয়। সময় সংবাদ, ময়মনসিংহ। প্রবাসের সময় আরও থাকছে, কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসাকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি কোয়াবের। দেশে এ খাতের সব ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম বিভাগের 11টি জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ে তিনি এ আহ্বান জানান। একই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন ছাড়াও মৎস্য ও ফিশারিজ জাহাজের কমিশনিং এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের শুরুতেই প্রধানমন্ত্রী সুবর্ণ জয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। এ সময় 50 বছর পূর্তিতে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। এর আগে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে সুশিক্ষিত জাতি গড়ার উপর গুরুত্ব দেন। আজকে বাংলাদেশকে আমরা যে দারিদ্র্যমুক্ত করতে চাই, তার জন্য দরকার আমাদের একটি সুশিক্ষিত জাতি। সুশিক্ষিত জাতি ছাড়া একটা দেশ কখনোই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত হতে পারে না। পরে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় সমুদ্র সম্পদ জরিপে আরভি মিন সন্ধানী জাহাজের কমিশনিং এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সমুদ্র সম্পদ কাজে লাগানোর কথা বলেন। সি উইডস বা পৃথিবীতে এখন সবথেকে একটা জনপ্রিয় খাদ্য, সেই সাথে সাথে ওখানে আমাদের গ্যাস, তেল পাবারও সুযোগ রয়েছে। তাছাড়া অন্যান্য বিভিন্ন সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগাতে হবে। এই মৎস্য সম্পদ
তার মজুদটা কোথায় সেটা নির্ণয় করার জন্য আমাদের এই ধরনের একটি জাহাজের অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল। একই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম বিভাগের 11টি জেলার কৃষক, শ্রমিক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। বিভাগের 7,509টি জায়গায় ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠান দেখানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ। এখানে সন্ত্রাস, জঙ্গিবাদের কোনো স্থান হবে না। কাজে এই সন্ত্রাস, জঙ্গিবাদ মোকাবেলা করার জন্য সমাজের প্রতি স্তরের মানুষকে আমি আহ্বান জানাবো। বিএনপি জামাতকে সন্ত্রাসের মদতদাতা মন্তব্য করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্র করছে বিএনপি জামাত জোট। নির্বাচনে খালেদা জিয়া আসে নাই, এটা তার দলের সিদ্ধান্ত, তার সিদ্ধান্ত। সে যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সে দায়িত্ব বাংলাদেশের জনগণ তো নেবে না, তাহলে বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মারবে কেন? ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। দেশের চিকিৎসা সেবার প্রতি মানুষের আস্থা অর্জন করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের এক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, রোগীকে পরিবারের সদস্য ভেবে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের এই সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি এশীয় অঞ্চলের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে পুরস্কার ও সম্মাননা তুলে দেন শেখ হাসিনা। চিকিৎসকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষকে আন্তর্জাতিক চিকিৎসা সেবা দিতে কাজ করছে বর্তমান সরকার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি জাতীয় নির্বাচনের জন্য সংবাদ সম্মেলনে দেয়া প্রস্তাব আলোচনার ভিত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যায় এক টুইট বার্তায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বেগম জিয়া তার নিজস্ব টুইটার অ্যাকাউন্টে আরও বলেন, নিরপেক্ষ ইসি গঠনে বিএনপির প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে ক্ষমতাসীনরাও এর ভিত্তিতে আলোচনার সুযোগ নিতে পারেন। নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের রূপরেখা আগামীতে যথাসময়ে উপস্থাপন করা হবে বলেও জানান বিএনপি চেয়ারপারসন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ক্ষমতায় ফিরে আসার কোনো সুযোগ নেই জেনেই নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম খালেদা জিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। বিরোধী দলের বাজেট প্রতিক্রিয়ার মতো প্রস্তাব প্রত্যাখ্যানের বক্তব্য আগে থেকে প্রস্তুত করা ছিল বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ যে রিয়াকশন দিয়েছে তার ভাষাটা দেখবেন, সেই ভাষার মধ্যে কিন্তু বোঝা যায় যে আগে থেকে তৈরি করা। যেমন বাজেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা মিছিল বেরোয় না, মানি না গণবিরোধী বাজেট মানি না, এটা তৈরি করা থাকে, ব্যানার লাগা থাকে। যে দলই দিক বিরোধী দল সেটা করে, আমাদের দেশের কালচারটা তাই। ঠিক একইভাবে এটা যেন তৈরি করে রাখা হয়েছিল যে এটাকে তারা প্রত্যাখ্যান করবে, যে যাই বলুক না কেন আমরা তা প্রত্যাখ্যান করবো। এই জন্যে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে আমাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে, কারণ আমরা জানি যে নির্বাচন যদি সুষ্ঠু হয়, অবাধ হয়, তাহলে আমরা আবার ক্ষমতায় ফিরে আসতে পারবো না। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম 100 দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন নাগরিক অধিকার বিষয়ক আইনজীবী শামতুলী হক। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন ব্রুকলিন ল স্কুলের অধ্যাপক এবং নাগরিক অধিকার আইনজীবী শামতুলী হক। শামতুলী, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। দর্শক, আজকে আমরা আলোচনা করব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 100 দিনের কর্মসূচি নিয়ে। শামতুলী, আমরা দেখছি যে সংবাদ মাধ্যমগুলো বলছে যে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার প্রথম 100 দিনেই নানা ধরনের কর্মসূচি দিয়েছেন যেগুলো খুবই বিতর্কিত এবং এগুলো মানুষের মধ্যে আশঙ্কা সৃষ্টি করছে। সাধারণ মানুষের জন্য আপনি বলবেন কি এই 100 দিনের কর্মসূচির মধ্যে কি কি রয়েছে? এখন এই প্রথম 100 দিনের মধ্যে নানান বিষয়গুলো আছে, তো কয়েকটা আমি উল্লেখ করব। ট্রাম্প বলছে যে সে ওবামা কেয়ারকে একদম সে বাতিল করে দিবে, ক্যান্সেলেশন করবে।
ইমিগ্রেশন বিষয় নিয়ে উনি অ্যাগ্রেসিভ এনফোর্সমেন্ট করবে। আপনাদের হয়তো খেয়াল থাকবে যে যারা আনডকুমেন্টেড ইউথ আন্ডার 30 তাদের জন্য প্রেসিডেন্ট ওবামা একটা প্রোগ্রাম করেছে, এটাকে বলে ডাকা, ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল, অ্যান্ড তাদের প্যারেন্টদের জন্য ডিফার্ড অ্যাকশন ফর প্যারেন্টস। সো এটা যেহেতু প্রেসিডেন্ট ওবামা আইন মানে কংগ্রেসের মাধ্যমে করে নাই, সে এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে করেছে, তো ট্রাম্প বলছে যে সেটা ও ক্যান্সেল করে দিবে। এবং এখন বর্তমানে আমেরিকাতে 11 মিলিয়ন অবৈধ ইমিগ্রেন্ট আছে। তাদের মধ্যে উনি বলতেছে যে 2 মিলিয়ন ইমিগ্রেন্ট আছে যাদের ক্রিমিনাল রেকর্ড আছে, তাদেরকে ওরা অ্যাগ্রেসিভ এনফোর্সমেন্ট দিয়ে ডিপোর্টেশন দিবে। আমেরিকান পাবলিক কিন্তু যে ট্রেডের কারণে অনেক জব চলে গেছে মেক্সিকোতে, নানান জায়গাতে, সো ট্রেড নিয়ে এসে নাফটা রিনেগোশিয়েট করবে। তো এই সব বিষয় নিয়ে সে ফার্স্ট 100 ডেজের মধ্যে সে ফোকাস করবে। একটা আইন বদলাতে গেলে সেটাকে কংগ্রেসের মাধ্যমে যেতে হবে, হ্যাঁ। অ্যান্ড যদিও কংগ্রেস এন্ড সেনেট রিপাবলিকান থাকার পরেও সময় লাগে, সেটা মানে 21 তারিখে জানুয়ারিতে 2017 তারিখে হবে না, হ্যাঁ। কিন্তু আমাদেরকে দেখতে হবে 100-day প্ল্যানের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইলেক্টের কি মানে ক্ষমতা আছে সে একই দিনে করার। এখন করবে কিনা না করবে আমরা জানি না, কিন্তু কি সে করতে পারবে। সো এই যে ডাকা এবং ডাপা ক্যান্সেলেশন সে ইমিডিয়েটলি করতে পারবে, কারণ এটা জাস্ট প্রেসিডেন্সিয়াল নির্বাহী আদেশ। এক্স্যাক্টলি। এবং আরেকটা জিনিস করতে পারে হচ্ছে যে এই যে অ্যাগ্রেসিভ এনফোর্সমেন্ট তো এজেন্সির মাধ্যমে। বর্তমানে যে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি আছে তারা একটা মেমো দিয়েছে যে স্কুলে, মসজিদে, চার্চে, নানান জায়গায়, যেটাকে বলে সেন্সিটিভ লোকেশনে ওরা কোনো এনফোর্সমেন্ট করবে না। তো অনেক জায়গায় আমরা একটা নিরাপদ পেতে পারি, এবং অনেক জায়গা আছে যেটা বলে স্যাংচুয়ারি সিটি মানে হচ্ছে যে সেই দেশের সিটি আর গভর্নররা বলতেছে যে আমরা ফেডারেল গভর্নমেন্টের সাথে আমরা এনফোর্সমেন্ট করব না। তো ট্রাম্প বলতেছে যে না, আমরা ওগুলাও মানে কেটে দিব, ফান্ডিং এর মানে ফান্ডিং কেটে দিয়ে আর কি স্যাংচুয়ারি সিটিজ। সো দ্য ডাপা আর অলসো যে এনফোর্সমেন্টটা মানে বাজেটিংটা ওইটা এখন সম্ভব, মানে ফার্স্ট ডেতে সম্ভব, কেননা জাস্ট ওই মেমোটাকেও আবার বাতিল করতে পারবে। সো সব মানে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এমন হয়ে যেতে পারে জাস্ট শুধুমাত্র এনফোর্সমেন্ট করবে। বাট এনফোর্সমেন্ট করলেও এটা আপনাদের দর্শক জানা উচিত যে প্রত্যেকটা কেস হিয়ারিংয়ে যায়, আর এমনি ইমিগ্রেশন কোর্টে অনেক ডিলে আছে। তো কিছু কেসে যদিও ডিপোর্টেশন করে, যদি ওইটা মানে সবচেয়ে খারাপ সিচুয়েশন যদি আমরা ধরে নিই, তারপরেও তারা একটা ইমিগ্রেশন কোর্টের মাধ্যমে যেতে হবে, একটা রায় বিচার করতে হবে। কিন্তু অনেকজন আছে আমাদের কমিউনিটিতে যাদের বর্তমানে অলরেডি একটা রায় আছে, ওরা জাস্ট যায় নাই, মানে আউটস্ট্যান্ডিং ওয়ারেন্ট ওর ডিপোর্টেশন অর্ডার আছে, তো ওরাও অবৈধ মানে রায়, নেগেটিভ রায় পেয়ে ওদের থেকে গেছে। ওরা এক বলা যায় আরেকটু রিস্কে ট্রাম্প তার ট্রানজিশন টিমে কাকে আনছে এবং তারা আগে কি করেছে, তো তাদের পাস্ট পলিসির উপরে আমরা একটা কিছু মানে একটু প্রিডিকশন করতে পারি, ট্র্যাক রেকর্ড। তো একজনকে আনছে, তার নাম ক্রিস কোব্যাক হচ্ছে অ্যারিজোনাতে একটা ল পাশ করা হয়েছে যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, যেখানে পুলিশ অফিসার আপনাকে যদি সন্দেহ করে আপনি অবৈধ, আপনার থেকে কাগজপত্র চেতে পারবে রিজনেবল সাসপিশন না থাকলেও। এটা মানে কি, সাধারণত আমাদের কনস্টিটিউশন, মানে ইউএস কনস্টিটিউশনে আপনাকে অনাকারণে পুলিশ আপনাকে থামাতে পারে না, এটা 4th Amendment রাইট। বাট এই লটা বলতেছে আপনি যদি মনে করেন আপনি অবৈধ আছেন, আপনি দেখে মনে আপনি ইমিগ্রেন্ট আনডকুমেন্টেড, আপনার থেকে আমি কাগজপত্র চাইতে পারবো, আর যদি আপনি আনডকুমেন্টেড হন তাহলে আপনাকে আমি ডিটেনশনে, ভায়োলেশন অফ সিভিল রাইটস সিম্পলি এটা। সো হয় কি সেই লটা মিসইউজ হয়েছে, পুলিশ যাকে মনে করছে ইমিগ্রেন্ট, মোস্টলি অ্যারিজোনাতে ওরা লাটিনো স্প্যানিশ পপুলেশনকে ধরছে। এখন সে লোক যে এই আইনটা করেছে সে এখন ফেডারেল লেভেলে ট্রানজিশন টিমে আসতেছে, তার মানে
তার দৃষ্টিটা ইমিগ্রেশন ল কিরকম হবে, এনফোর্সমেন্ট, অ্যাগ্রেসিভ। তো সেজন্য আমি মনে করি যে আমরা মানে সচেতন, অ্যাওয়্যার থাকতে হবে। আমি চাই না যে সবাই প্যানিক কিংবা ভয়ে থাকুক, মানে ওরা সব ইনফরমেশন নেক, পরামর্শ নেক। মানে এখন আমরা যারা উকিল এবং কমিউনিটি বেসড অর্গানাইজেশন, যেমন আমি নানান কমিউনিটি বেসড অর্গানাইজেশনের সাথে কাজ করি, আপনারা জানেন যেমন ড্রাম, নানান ধরনের কমিউনিটি বেসড অর্গানাইজেশন আমাদের কমিউনিটিতে, তাদের সাথে একত্র করে আমরা ইনফরমেশন ছড়াতে চেষ্টা করতেছি আপনার শোতে এসে, যেন লোকজন পরামর্শ নেন লয়ারদের থেকে ইন্ডিভিজুয়াল কেসে। জিউলিয়ানি যে আমাদের কমিউনিটি, মুসলিম কমিউনিটি, ইমিগ্রেন্ট কমিউনিটিতে হ্যারাসমেন্ট করতো, মানে অ্যাগ্রেসিভ পুলিশিং, সেও ট্রানজিশন টিমে। মানে যে লোকটা পুরা আমেরিকার উকিল, সে তার যদি মাইন্ডসেট হয় এনফোর্সমেন্ট অ্যান্ড পুলিশিং, তাহলে আমরা মানে এটাকে আমাদেরকে অ্যাওয়ারনেস থাকা উচিত। ট্রাম্প বলছে ওবামা কেয়ারের পার্শিয়ালি সে রাখবে। ইয়েস, এই বিষয়টা কি? ল বদলানোর জন্য তো অনেক ডিফিকাল্ট, এটা সময় লাগবে। কিন্তু এখন ইদানিং বলতেছে যে প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন যে একটা ছিল আইনে, আগে হতো কি যে আপনার যদি একটা আগের একটা হেলথ কন্ডিশন থাকতো, স্ক্রিনিং এর পরে ওই কভারেজটা হয়তো আপনি পেতেন না হেলথ ইন্স্যুরেন্সে, সেটা ওবামা কেয়ার মানে সেটা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট ফিক্স করেছে। সো ইফ ইউ হ্যাড আ প্রি-এক্সিস্টিং কন্ডিশন, মেডিকেল কন্ডিশন, সে কারণে আপনার হেলথ ইন্স্যুরেন্স কভারেজটাকে ডিনাই হবে না। সো ওই পিসটা হয়তো সে রাখবে। যাদের কেস ডিনাই হয়েছে বা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তারা ছাড়া যারা কাগজপত্রের প্রক্রিয়াতে রয়েছে, যারা যারা আবেদন করেছেন বিভিন্ন ক্যাটাগরিতে এখনো ডিনাই হয় নাই, তাদের ব্যাপারটা কি হবে? আর একটু হেড ক্রাইম নিয়ে যদি বলেন যে এখনকার অবস্থাটা কি? যারা কোনো ইনসিডেন্ট, যেমন ইভেন কথাতে এবং ইনসিডেন্ট থাকে, তো আমি বলবো তারা যেন রিপোর্ট করে। বিকজ আমরা যদি এই ইনসিডেন্টগুলো রিপোর্ট না করি, তাহলে পুলিশ এবং সিটি জানতে পারবে। আপনি হেড ক্রাইমের কথা বলছেন। তো সেটা আমি পরে আমরা আরেকটু দীর্ঘ আলোচনা করব, কিন্তু আমি সবাইকে বলতে চাচ্ছি যে যদি কোনো ধরনের মসজিদে, রাস্তায় মানে সাধারণত একটা খারাপ কথা বলে, কিংবা মেয়েরা যারা হিজাব পরে তাদের হিজাবটা টানে, কিংবা স্কুলে বাচ্চাদেরকে টেররিস্ট ডাকে, হ্যাঁ, আমরা যদি কোনো ধরনের ইনসিডেন্ট শুনি, আমরা যদি মনে করি ছোট্ট বড় যাই হোক না কেন, আমি সবাইকে বলবো প্লিজ রিপোর্ট করো। বিকজ রিপোর্টটা করবে কোথায়? পুলিশের কাছে। Report to community-based organization, CARE, Council on American Islamic Relations, ALDEF, Asian American Legal Defense and Education Fund. সবাই ওর রিপোর্টিং নিচ্ছে ইনসিডেন্ট। রিপোর্ট না করলে হয় কি, তখন ওরা দেখা যাচ্ছে যে কোনো ইনসিডেন্ট নাই। তো আমরা যারা অ্যাডভোকেট, আমরা বলছি যে হ্যাঁ হচ্ছে হেড ক্রাইমস, তারপরে কেউ রিপোর্ট করে না, তখন হয় কি আমাদের অ্যাডভোকেসিটা অনেক ডিফিকাল্ট হয়। শামসুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শ এবং তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম 100 দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন নাগরিক অধিকার বিষয়ক আইনজীবী শামতুল হক। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। ডোনাল্ড ট্রাম্পে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া থাকলেও তার বিজয়কে উদযাপন করছে নিউ ইয়র্কের প্রবাসীরা। শুক্রবার জ্যামাইকার একটি রেস্টুরেন্টে রিপাবলিকান সমর্থকদের আয়োজিত একটি অনুষ্ঠানে এতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা সীতাঙ্গু গুহ সহ উপস্থিত ছিলেন বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি। হিলারি সমর্থক অনেক ডেমোক্রেট এরই মধ্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছাও জানিয়েছেন। তবে ট্রাম্পের বিজয়ে অন্ধভাবে উচ্ছ্বাস প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানান প্রবাসী ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম। প্রবাসী সময় আরো থাকছে। Nice. Cleaned him up. That's all. First victory for Comilla Victorians in the Bangladesh Premier League. বিপিএলে এবারের আসরের প্রথম জয় মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ঢাকা ডায়নামাইটসের জয়রথ থামালো খুলনা টাইটান্স। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জমে উঠতে শুরু করেছে নির্বাচনী হিসাব নিকাশ। দলীয় প্রতীকে প্রথম 2
সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর প্রত্যাশা ভোটাররা তাকেই বেছে নেবেন। শামীম ওসমানও তার পক্ষে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে নির্বাচনের প্রতি অনাগ্রহের কথা জানিয়েছেন গত নির্বাচনে বিএনপির সমর্থন পাওয়া তৈমুর আলম খন্দকার। আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু না হলেও সদর কিংবা বন্দর শীতলক্ষার দুই পারেই বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ। চায়ের দোকান কিংবা যে কোনো আড্ডায় আলোচনার বিষয় এখন সিটি নির্বাচন। ভোটাররা করছেন ভোটের হিসাব নিকাশ। পরিকল্পিত নগর গড়ে তোলার কাজে যার উপর আস্থা রাখা যায় তাকেই মেয়র নির্বাচন করবেন তারা। আমি ফার্স্ট ভোটার এবার, আমি অনেক এক্সাইটেড। আশা করি যেন সবাই শান্তিমতো ভোট দিতে পারে। শীতলক্ষা দিয়া একটা ব্রিজ হোক, এটা আমরা অত্যাশা করি যেমন মানুষ সুন্দরভাবে বাড়িতে যেতে পারে। চাই যে যতটুকু উন্নয়ন হয়েছে উন্নয়ন যেন আরো বেশি হয়। এটি নৌকা প্রতীক পেয়ে বর্তমান মেয়র দলের আস্থার প্রতিদান দিতে দৃঢ় প্রতিজ্ঞ। সাংবাদিকদের সামনে তুলে ধরেন তার নির্বাচনী ভাবনা। কথা বলেন শামীম ওসমান প্রসঙ্গেও। সমস্ত খোঁজ খবর নিয়ে নারায়ণগঞ্জের মানুষের স্পন্দন শুনে সিদ্ধান্ত দিয়েছে। আমি তার কাছে ভোট চাইতে অবশ্যই যাব। উনি একজন আমার ভোটার, কারণ নৌকা নিয়েই উনি সংসদ সদস্য। নৌকায় ভোট না দিয়ে উনি কোথায় যাবেন? আওয়ামী লীগের একজন নেতা হিসেবে ওনার যে কাজটি করা উচিত আমি মনে করি উনি সেই কাজটিই করবেন। নির্বাচন কমিশনের প্রতি অনাস্থার কথা উল্লেখ করে দলের প্রয়োজনে মাঠে থাকার কথা জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি। নির্বাচনী সিস্টেম, নির্বাচনী কমিশন এবং সার্বিক প্রশাসনিক অবকাঠামোর মধ্যে আমার বিন্দু মাত্র এর মধ্যে আস্থা। আমার নেত্রী যদি বলে অবশ্যই মাঠে থাকবো। আর আমি যদি নির্বাচনে আমি ক্যান্ডিডেট নাও হই, তারপর তো আমি মাঠে থাকবো। আগামী 22 ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে 4,79,392 জন ভোটার নির্বাচিত করবেন তাদের নতুন সিটি মেয়র। নারায়ণগঞ্জের মাধ্যমেই প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে হতে যাচ্ছে কোনো সিটি কর্পোরেশনের নির্বাচন। এরই মধ্যে নিজেদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, আর মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপিও। সবকিছু মিলিয়ে অনেক দিন পর নৌকা ধানের শীষের এক জমজমাট লড়াই দেখার অপেক্ষায় এ নগরবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাংলাদেশের মানুষকে অত্যন্ত বিনয়ী, অতিথিপরায়ণ ও দেশপ্রেমিক বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের শীর্ষ কর্মকর্তা মিস্টার কেন আরপো। 2010 থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশে দায়িত্ব পালন করা এই মার্কিনী বৃহস্পতিবার নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার দ্বিবার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বাপার এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট সুমন এম সাইদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক পুলিশের সহকারী পুলিশ কমিশনার কেভিন ও কনার। বিশেষ অতিথি হিসেবে পরিবহন বিভাগের প্রধান থমাস ও চ্যান এবং নাসা কাউন্টির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার তশাস সি ক্র্যাম্পটার বক্তব্য রাখেন। নিউ ইয়র্কের পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশিরা সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেন তারা। বাংলাদেশে 4 বছর কাজ করাটা আমার জন্য অনন্য অভিজ্ঞতা। বিদেশে 17 বছরের চাকরি জীবনে আমার দেখা দেশপ্রেমের শ্রেষ্ঠ উদাহরণ বাংলাদেশ। দেশটির মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমাকে আবেগ আপ্লুত করে। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয়ের মধ্য দিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে উদ্বোধন হয়েছে 2 দিনব্যাপী বাংলাদেশ গ্লোবাল সামিট 2016। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইএবার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী দিনে প্রবাসীদের কল্যাণে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। কুয়ালালামপুরের অভিজাত বারজার টাইম স্কয়ার হোটেলের বলরুমে শনিবার শুরু হয়েছে আইএবার প্রথম গ্লোবাল সামিট। সম্মেলনের উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশ্বের বিভিন্ন প্রান্তের পেশাজীবী বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। অনেকগুলি স্বপ্ন বাস্তবায়নের বিষয় আছে, সেই স্বপ্নগুলি এই সামিট থেকে আজকে আমার কাছে ভরসা আসলো যে সেই স্বপ্ন পূরণে আমরা কাজ করতে পারবো। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। বক্তব্যে উঠে আসে প্রবাসে বাংলাদেশিদের বিভিন্ন সাফল্য ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা প্রসঙ্গ। অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে বাংলাদেশ থেকে সম্মেলনে যোগ দেয়া জ্যেষ্ঠ সাংবাদিকদের অংশগ্রহণে প্রবাসীদের কল্যাণে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। মিডিয়ার প্রথম দায়িত্ব হচ্ছে প্রবাসীদের সঙ্গে থাকা, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে
যে প্রবাসী যারা যে দেশে আছেন সেই দেশে কি সমস্যা হচ্ছে সেটা সম্পর্কে আলোচনা করা। মালয়েশিয়া যখন আমাদের শ্রমিকরা বিপদগ্রস্ত হন, ইউরোপে যখন আমাদের অভিবাসীরা বিপদগ্রস্ত হন, তখন তাদের পাশে থাকা। প্রবাসীদের ক্ষেত্রেও মিডিয়া অনেক ভূমিকা পালন করতে পারে। আপনাদের এখান থেকে আইবার পক্ষ থেকে বা বিভিন্ন সময় বিভিন্ন জন টকশোতে বিভিন্ন কথা বলেন, কিন্তু একটা কে কোন বিষয়ে এক্সপার্ট, যেটা কোন ভাই কিছুটা বললেন, কে কোন বিষয়ে এক্সপার্ট, এটার একটা তালিকা কিন্তু মিডিয়ার কাছেও যদি থাকে তাহলে কিন্তু আমরা ঠিক ওইভাবে তাদেরকে বিভিন্ন বিষয়ে ওইভাবে ডেকে নিতে পারবো। সম্মেলনের শেষ দিন রোববার কৃষি, শিক্ষা, বাণিজ্য, দক্ষ মানব সম্পদ সহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে 4টি সেমিনার হওয়ার কথা রয়েছে। প্রবাস এবং বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে গ্লোবাল সামিটের উদ্বোধনী অনুষ্ঠান। আয়োজকরা জানিয়েছেন, বিশ্বের নানা প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায় এবং তাদের উন্নয়নে তাদের এই সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে। মালয়েশিয়া কুয়ালালামপুরের গ্লোবাল সামিট থেকে মোহাম্মদ লুৎফুরমান বাবু, সময় সংবাদ। যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইনের সঙ্গে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ। এতে সংগঠনের প্রেসিডেন্ট এনাম আলীর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য পরিচালকরা। এ সময় ব্রিটেন ও বাংলাদেশের পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের ওপর বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন ব্যবসায়ী প্রতিনিধি দল। এসব প্রস্তাবনার বিষয়ে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইন। কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসাকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোঅ্যাপ। এছাড়াও দেশের সব ব্যবসায়ীকে ঐক্যবদ্ধভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান প্রতিষ্ঠানের নেতারা। পাশাপাশি অবিলম্বে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনেরও দাবি জানান তারা। 1992 সালে অল্প কয়েকটি বিদেশি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করে স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক ব্যবসা। পরে একে একে বেশ কিছু দেশি চ্যানেলের অনুমোদন দেয় সরকার। এভাবেই দেশি বিদেশি চ্যানেলের মাধ্যমে এই ব্যবসা বিস্তৃতি লাভ করে। এসব চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানমালা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয় কেবল অপারেটররা। কিন্তু সন্ত্রাসীদের চাঁদাবাজি ও কুচক্রি মহলের ষড়যন্ত্রে এই ব্যবসা আজ হুমকির মুখে। রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ অভিযোগ করেন কেবল অপারেটররা। লিস্ট করলো নির্বাচনের জন্য, যেখানে উপস্থিত আছেন আপনারা অনেকেই সেদিন ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন। আমাদেরকে আধুনিকায়ন করতে হয়েছে, আর যে 6 কেবল থেকে শুরু করে এখন ফাইবার অপটিক্সে রূপান্তরিত হয়ে। পাশাপাশি ব্যবসা শুরুর 24 বছর পেরিয়ে গেলেও শিল্প হিসেবে স্বীকৃতি না মেলায় ব্যাংক ঋণ পেতে সমস্যার কথা জানান ব্যবসায়ীরা। পরে সরকারের কাছে 8 দফা দাবি তুলে ধরেন তারা। কেবল টিভি নেটওয়ার্ক এই সেবা খাতটিকে অতি দ্রুত শিল্প হিসাবে ঘোষণা ও স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদান করতে হবে। ভারতে বাংলাদেশি চ্যানেল প্রচারে নিজেদের উদ্যোগের কথাও জানান সাবেক এই কোঅ্যাপ নেতা। দুই সরকারের মধ্যে যদি একটা সুন্দর আলাপ আলোচনা হয়, তার মাধ্যমে মনে হয় যে এটা সুরাহা করা সম্ভব। তারপরে আমরা কথা দিচ্ছি যে আমাদের লেভেল থেকে তাদের দেশে অপারেটরদের সাথে আমরা সেই আলোচনা আবারও শুরু করব। সারা দেশের প্রায় 1200 কেবল অপারেটর এই সম্মেলনে যোগ দেন। বিভিন্নভাবে শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর খবর। অবশেষে জয়ের দেখা পেল মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের ষষ্ঠ ম্যাচে রাজশাহী কিংসকে 32 রানে হারিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। কুমিল্লার দেয়া 153 রানের টার্গেটে 120 রানে গুটিয়ে যায় ড্যারেন স্যামির রাজশাহী। টস হেরে ব্যাট করতে নেমে 12 রানে খালিদ লতিফকে হারায় কুমিল্লা। এরপর আহমদ শেহজাদ ফিরে যান ব্যক্তিগত 11 রানে। ইমরুল কায়েসের সাথে জুটি গড়েন দারুণ ফর্মে থাকা শান্ত। ইমরুল করেন 34 রান ও শান্তর ব্যাটে আসে 41 রান। শেষ দিকে রায়ান টেন ডেসকাটে ও সোহেল তানভীরের ক্যামিওতে 152 রানে পুঁজি পায় কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে সোহেল তানভীরের তোপের মুখে পড়ে রাজশাহী। জুনায়েদ ও সাব্বিরকে ফিরিয়ে দেন সোহেল তানভীর। এরপর ওমর আকমল ও নুরুল হাসানকে ফিরিয়ে দেন সাইফুদ্দিন। একা লড়াই চালিয়ে যাওয়া মুমিনুল হক থামেন 53 রানে। এরপর মিরাজ রেজাকে ফিরিয়ে 32 রানের জয় নিশ্চিত করেন সোহেল তানভীর। ম্যাচ সেরা তানভীর নেন 18 রানে 4 উইকেট। And he carries on, he hits it over the infield and it's a what a out! Brilliant, what a comeback!
And it gives him a boundary and you're out of here. Brilliant. এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশঙ্কায় বিজিবির টহল জোরদার। জাতিসংঘের আবদারে সীমান্ত খুলে দেয়া হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে বলছেন বিশ্লেষকরা। ময়মনসিংহ মেডিকেলের পুরাতন ভবনে ফাটল, আতঙ্কে অন্য ভবনের বারান্দায় আশ্রয় নিয়েছেন রোগীরা। যে কোনো সময় ভবন ধস হতে পারে, আশঙ্কা গণপূর্ত বিভাগে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। চট্টগ্রাম বিভাগের 11 জেলার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্স। শামীম ওসমান দলের প্রতি অনুগত হলে প্রার্থীর পক্ষে কাজ করবেন, মন্তব্য নারায়ণগঞ্জের মেয়র প্রার্থী আইপির। ব্যক্তিগতভাবে নির্বাচনে আগ্রহ নেই বলছেন বিএনপি নেতা তৈমুর। এবং আবারও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত সরকারের ব্যর্থতা, দাবি বিশেষজ্ঞদের। নিজস্ব ব্যবস্থাপনায় প্ল্যান্ট করার তাগিদ। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *DN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।